এবং আমাদের বিশেষ করে যারা আন্দোলনে ছিল এবং যারা আজকে জুলাইকে ওন করার কথা, জুলাই কি খালি এনসিপি, জুলাই কি খালি জামাতে, জুলাই কি বিএনপির না? বিএনপি তুমি দাবি করে এবং একদম শীর্ষ নেতৃত্ব থেকে শীর্ষ যারা ছিলেন তাদের থেকে দাবি করা হয়েছে জুলাই তারেক রহমানের ব্রেইন চাইল্ড এই জুলাই আন্দোলন। এবং হতে পারে, হতে পারে, এটা তো আমরা যারা বিদেশে ছিলাম তারা সবাই আশা করেছি দেশে কিছু হোক। তাহলে আজকে বিএনপির দলের সংসদ সদস্য কিংবা পদে আছে এরকম তারা কিভাবে জুলাইয়ের অবমাননা করে কথা বলে? গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে টক শোতে বিএনপির এমপি, মহিলা সংরক্ষিত এমপি, উনি যে কথাগুলো বললেন, এবং সেই টক শোটা কার? সেই টক শোটা কুখ্যাত সাংবাদিক নামের কলঙ্ক বলতে পারি আমি এগুলাকে। লিস্ট দিলে তো 4-5 জন 7 জনের নাম এখনই বলা যায়, কিন্তু একেবারে এই মহিলা সোমা ইসলাম, সে তো একেবারে ডাইরেক্ট রয়্যাল এজেন্ট বলে আমার মনে হয়। এবং এই চ্যানেলটাও এই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তথাকথিত মুক্তিযুদ্ধ চেতনা তারা বলতো, সবসময় বলে। সে তার টক শোতে নীলফারমণিকে তারা প্ল্যান করে এসে তারা মেটিকুলাস ডিজাইন ষড়যন্ত্রের ডিজাইন, স্নাইপার বলে কিছু ছিল না, স্নাইপার কে, এগুলা কারা মেরেছে বের করতে হবে, পুলিশ হত্যা ইত্যাদি যখন কথা বলে, যখন বিএনপি দলের এমপি কথা বলে, এটা কিন্তু নীলুফার মনি কথা বলছে না, বিএনপি কথা বলছে। আমি যখন কথা বলি বিএনপি বলে না, আমরা তো পদে নাই, দলের কোনো কিছু, আমরা দলকে ভালোবাসি, দলকে ধারণ করি, কিন্তু তাদের কথাটা অফিসিয়ালি বলে না, অফিসিয়াল কথা তাদের বলি। তারা যখন বলে, বলার পরে যখন দল থেকে কোনো প্রতিবাদ হয় না, কোনো ব্যবস্থা হয় না, তাহলে এটা দলের বক্তব্য হিসেবে ধরে নেওয়া যায়। আবার তার পরদিনই যখন তারেক রহমান জুলাই উপলক্ষে যে অনুষ্ঠান হলো সেখানে গেলেন, এবং সেখানে তার সামনে এদের কথাগুলো উঠলো, কিন্তু শাওনের কথা উঠলো। একজন এক জুলাই যোদ্ধা বললেন, এবং জুলাই যোদ্ধা নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, জুলাইকে নিয়ে যে অকথ্য ভাষায় এই কয়েকজন মানুষ বাংলাদেশের থেকে করছে, এটাকে যদি ব্যবস্থা না নেয় বিএনপি সরকার, তাহলে আমাদের এই এত কথাবার্তা, এই এত কিছু, গণতন্ত্রের উত্তরণ, দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্য বিরোধী সমাজ, এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো সব ফালতু কথা। যদি ব্যবস্থা না নেয়, মানুষের আপনার সবকিছু বলার অধিকার নাই। এতগুলো মানুষের মৃত্যুর সাথে আপনি যে বললেন, এতগুলো মানুষ মারা গেল, 20,000-এর উপর আহত, তারা তাদের কোনো দল মত নির্বিশেষে কেউ যদি বিএনপি সমর্থন নাও করে, বা তারা জামাতকে সমর্থন নাও করে, কোন দলকে সমর্থন না করে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা যে রাস্তায় নেমে এসেছিল, অভূতপূর্বভাবে ছোট ছোট বাচ্চা ছেলেরা জীবন দিয়েছে, কেউ ভয় পায়নি। এই গুলির সামনে আমরা দাঁড়াতে পারিনি, ওরা ভয় পায়নি। তাহলে এটা কি আমরা সম্মান করবো না? যদি এটা সম্মান না করি, অবশ্যই করবো। কিন্তু ক্যাপ্টেন মারুফ রাজু, আমার কথা হচ্ছে যে মানে শাওন কে, তার যোগ্যতা কি, তাকে নিয়ে আমরা কেন কথা বলতেছি? সে কোনো শিক্ষাবিদ, সে কোনো অভিনেত্রী, কিছুই তো না। সে অভিনেত্রীও না, সে কার সঙ্গে সম্পর্ক করে সে অভিনেত্রী জোর করে হয়েছিল। এখন সেই শাওন নিজেকে ভাইরাল করার জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে একটা পোস্ট, বর্তমানে ফেসবুক সবার হাতে হাতে, একটা পোস্ট সে দিল। এটা নিয়ে তারেক রহমানের মতো মানুষের সামনে যে জুলাই যোদ্ধা কথা বলল, সে তো তারেক রহমানের গুরুত্বটা বুঝতে পারে নাই। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর সামনে, বিশ্বাস করেন শাওনকে আমি কি মনে করি, আপনি আপনার ওই টয়লেটে হারপিক দিয়ে ওই যে ওয়াশ করলেও কিছু কিছু কিন্তু উপকার হয়ে যায়, কীট পতঙ্গ রয়ে যায়, ও তো ওর চেয়েও নিম্নমানের। তাহলে একে নিয়ে প্রধানমন্ত্রীর সামনে কিভাবে বলে যে শাওন এটা বললো? ভাই ইগনোর করেন। এরা এরা এগুলো বলে এরা ভাইরাল হতে চায়। আরটা দেখেন, আসলে এদের কথা বলতে চাই না কেন, আমরা অনেক বড় বড় শিক্ষাবিদ দেখেছি, তারাই পোল্টি নেয়। এরা তো ভাই নায়ক নায়িকা অভিনেত্রী, এদের আর কয়দিনই লাইফ। এই যে মাহি নামে একজন আছে, সেও অনেক আজে বাজে কথা বললি, মাহিনা কি নাম, আপনি দেখেন এই মাহিকে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে ব্যবহার করলো, টাকলা মুরাদ তাকে যেভাবে আজে বাজে কথা বললো, ব্যবহার করলো, তাকে সেই সময় কোনো কথা বলতে শুনি নাই, নিজের জন্য নিজে কথা বলে নাই, নিজের অধিকারের জন্য। আজকে এই ধরনের অভিনেত্রীগুলো, সেই সকল অভিনেত্রীগুলো, তারা এই 1400 মানুষ জীবন দিল, 20,000 মানুষ পঙ্গু হলো, তারা এটার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আমার মনে হয় যে আসলে এদেরকে নিয়ে আমি আপনার সাথে অনেকটা একমত, আমি কিছুটা দ্বিমত পোষণ করছি। শেখ হাসিনা তার শাসনামলে, সে তো অবৈধ শাসনামল, যেভাবে করে ভোটগুলি করে, রাতে দিনে ক্যারিকুলাম, আমি তুমি দামি স্বামী, বিভিন্ন রকমের নাম তার নির্বাচনে হয়। এই নির্বাচনগুলো করাতে কিন্তু সে কিন্তু যেমন রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে, নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে, বিদেশি শক্তির সহায়তাও নিয়েছে, অবৈধ টাকা ব্যবহার করেছে, সাথে সাথে
মানুষের যে সফট একটা পয়েন্ট থাকে, মানুষের খুব সফট কিছু জিনিস থাকে। এই যে খেলোয়াড়, খেলাটা আমরা দেখি যে বিশ্বকাপ চলছে, যেই দল যে সাপোর্ট করে সেই দল হেরে গেলে অনেকে কাঁদছে, মানে সেই দেশের লোক না হলেও তারপর একটা মুভিতে, একটা সিনেমা, একটা নাটক, একটা গান, একটা কিছুতে আমরা আবেগপ্রবণ হয়ে যাই, খুব পছন্দ করি সেই শিল্পীকে। এইটাকে শেখ হাসিনা মেটিকুলাসলি ব্যবহার করেছে। সে সমস্ত শিল্পী সমাজকে যারা আছে, যারা সত্যি সত্যি আওয়ামী লীগকে সমর্থন করে, তারা ছাড়া তাদেরকে সবাইকে আওয়ামী লীগ করিয়েছে। তাদেরকে যেভাবে হোক, প্রলোভন দেখিয়ে হোক, যে আওয়ামী লীগের পক্ষে কাজ করলে তুমি ফ্ল্যাট পাবা, তুমি প্লট পাবা, শেখ মুজিবের ছবিতে অভিনয় করলে 1 টাকা অভিনয় করবা, 10 কোটি টাকার প্লট পাবা। এই যে সিস্টেমটা শেখ হাসিনা করে গেছে, সেটা সেই ফাঁদে কিন্তু অনেক শিল্পী পড়ে গেছে। কিছু কিছু বোনাফাইড শ্রমিক ক্যাসেট টাসারদের মতো, তারা মনে করেন আওয়ামী লীগের জন্য জীবন প্রাণ। ওদিকে অরুণবিশ্বাস একটা আছে, অরুণবিশ্বাস আমাদের কানাডাতে থাকে, এখান থেকে উনি হুঙ্কার ছাড়ছেন কন্টিনিউ শেখ হাসিনার পক্ষে। এদেরকে যে অবস্থা করেছে, তাই সেই কারণে যদি এদেরকে আপনি নিছক এই যে টয়লেটের ক্লিন হয়নি, টয়লেটের আবর্জনা মনে করেন, কথাটা কিন্তু অত সোজা না। কেন সোজা না? তাদের কথার সাথে সাথে কিন্তু শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য মিলে যাচ্ছে। জনাব মারুফ রাজু, এদের তো কোনো ব্রেন নাই। আপনি দেখবেন আনিস আলমগীর একটা পোস্ট করে আবার ডিলিট করে ভুয়া খবর ছড়ায়। তারপরে সময় কথা বাদে দিলাম, এই যে মাসুদা ভাট্টি ভিডিও বানায়, পরতে পরতে মিথ্যা কথা বলে। নবনীতা চৌধুরী পরতে পরতে মিথ্যা কথা বলে। একটা আছে ওই যে জেল খাইতে আইসে, কি যেন নাম, আর ওই যে পান্না পান্না, সে হ্যাঁ, বলে আমানুল আলম পান্না। আমি সে আপনাকে বলে আওয়ামী জি লীগকে 96% মানুষ চায়। এই জি সিনিয়র সাংবাদিক, এই সিনিয়র সাংবাদিকদের এই যে জুলাইকে অপমান। এদেরকে কিন্তু শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, আর আজিজ বেনজির যদি শেখ হাসিনা সহযোগী হয়ে থাকে মানুষ গুম খুন হত্যায়, এরাও কালচারাল ফ্যাসিস্ট। আমি এদেরকে যতই ইগনোর করেন না কেন, এরা কিন্তু সরব। তার চেয়ে আমি আপনাকে একটা কথা বলি, যে এদের কথা যে আপনি বলছেন ওরা ভুল করে, ওদের কোনো মূল্য নাই, ওদের কোনো শোনা উচিত না, কিন্তু ওদেরকে যারা এই কথাগুলো বলতে দিচ্ছে, আনিস আলমগীর তো জেলে ছিল, তাকে জামিন দিল কে? শাওনের কথা যে আজকে প্রধানমন্ত্রীর সামনে উঠলো, এটা তো একটা মানুষের অসহায়, একটা সাধারণ মানুষের আবেগ খবর, যে তাকে কি ব্যবস্থা নেওয়া যায় না? শেখ হাসিনার আমলে আমরা কি দেখিনি যে আপনি যদি তারেক রহমানের বক্তব্য প্রচার করেন বা শেখ খালেদা জিয়ার বক্তব্য প্রচার করেন, মানুষকে গুম খুন করা হয়েছে, জেলে গিয়েছে, 21শে টিভির মতো টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দখল করে নেওয়া হয়েছে। আব্দুল সালাম আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কোটায় টিভি পেয়েছিল, সেই আব্দুল সালামকে 6 বছর না 7 বছর জেলে থাকতে হয়েছে। 21শে টেলিভিশনের মালিক, 21শে টেলিভিশন 1 টাকার বিনিময়ে আব্দুল সালামকে দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলিকে আমরা দেখিনি অন্যায় ভাবে। আপনি কি স্বাধীনতা মানে কি যেটা খুশি সেটা বলবেন? এখন যদি আপনার বক্তব্য হাসিনার সাথে মিলে যায়, তাহলে তো এটা আমার কাছে তার ডিজাইনও মনে হতে পারে। আমার কাছে সাধারণ মানুষ তো অসহায় মনে করে নিজেকে, যে এরা কেন কথা বলবে। বিচারটা অ্যাটলিস্ট হোক। বিচার তো এখন হয়নি, সমাধান হয়নি। আপনি বলছেন ও মিথ্যা কথা বলে, মাসুদা ভাট্টি মিথ্যা কথা, কিন্তু এই মাসুদা ভাট্টিরাই তো দেশে বিদেশে বয়ান দিয়ে প্রচার করে শেখ হাসিনার আমলটাকে জায়েজ করার চেষ্টা করে গিয়েছে। এবং এত বছর যখন শেখ হাসিনা টিকে ছিল, যেভাবে হোক তাদেরও দায় আছে এর মধ্যে। আমি সেই জন্যই বলি ওদেরকে ইগনোর করা ঠিক না। আপনাকে একটা কথা বলি, যে শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে আসবেন, যেভাবেই হোক। এটা নিয়ে এমনকি ভারতের টেলিভিশনের এই বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে পর্যন্ত ট্রল হচ্ছে। শেখর সুমন নামে এক অভিনেতা, উনি কালকে দেখলাম ভারতের খুব জনপ্রিয় একজন সে উপস্থাপক, উনি উপস্থাপনা করে, লাইভ কমেডি করে, উনি এখানে শেখ হাসিনাকে নিয়ে খুব বিদ্রুপাত্মক কথা বললেন, যে আপনি চিন্তা করেন না, আপনি আমাদের এখানে থাকতে পারবেন, আপনাকে ফেরত পাঠানো হবে না। তবে তারপরেও আওয়ামী লীগের লজ্জা নেই, তারা বলে ডিসেম্বরে আসবে। আপনি বলেন মিশন ভাই, আওয়ামী লীগ যে আজকে 2 বছরের মতো, এখন 2 বছর হলো এক্স্যাক্টলি, ধরে নিলাম জুলাই থেকে যদি শুরু হয়, 1 মাস আছে, 5ই আগস্ট, 5ই আগস্টে 1 মাস হবে, 2 বছর হবে। আওয়ামী লীগ বলছে আমরা ফিরে আসবো, শেখ হাসিনা বলছে আমি ডিসেম্বরের মধ্যেই আসবো, তারা সবাই আশা আশা বলছে। বিএনপি কি 2006 সালের অক্টোবরে ক্ষমতা থেকে যাওয়ার পরে পালিয়ে গিয়েছিল? বিএনপি তো পালিয়ে যায়নি, জামাতরা পালিয়ে যায়নি। দেশে থেকে নির্যাতিত হয়ে মাইর খেয়ে তারা ছিল, কিছু কিছু হয়তো গেছে বিদেশে। বেগম খালেদা জিয়া তো কোনোদিন মৃত্যুর ভয় দেখিয়েও বিদেশে পাঠাতে পারেনি। তারেক রহমানকে ষড়যন্ত্র করে আহত করে তাকে পাঠানো হয়েছে 11-র সময়। তাহলে বিএনপির ক্ষমতায় ফিরে আসতে পালিয়ে না যাওয়ার পরেও 17 বছর লেগেছে। আওয়ামী লীগ কিভাবে চিন্তা করে, যেখানে আওয়ামী লীগ বাসার কাজের লোক থেকে শুরু করে কুকুর বিড়াল সহ নিয়ে পালিয়ে গেছে, সমস্ত এমপি পালিয়ে গেছে, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, নেতা নেত্রী, শেখ হাসিনা পুরা আত্মীয়, শেখ মুজিবের 14 গোষ্ঠী, বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তারা কিভাবে মনে করে 2 বছরের মধ্যে তারা ফিরে আসবে? এটা কি লজিক্যাল? তাহলে তো কোনোদিন সম্ভব না। এটা তো খালি ফাঁকা বলি। এগুলি বলে কেন? এগুলি 2টা কারণে বলে। একটা বলে বাংলাদেশের যে আওয়ামী লীগের লোকজন আছে, যারা তাদের কাছে অনেক টাকা আছে, টাকা দিয়ে যারা তাদেরকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছে। বিএনপি কিছু লোক আছে, তারা আওয়ামী লীগকে সহায়তা করছে। এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জায়গায় টেন্ডার এবং কাজগুলো বিএনপির লোকের নাম সামনে থাকে, পিছনে সব আওয়ামী লীগের লোক। আমাদের কাছে কিছু প্রমাণ আছে। তো খারাপ যখন হয়,
যখন যে টেন্ডারটা কে পাইলো, বিএনপি পাইলো, কিন্তু ইনভেস্ট করছে কিন্তু আওয়ামী লীগ, মদত দিচ্ছে আওয়ামী লীগ। থানাতে যান, 80% থানার অফিসার আওয়ামী লীগের সামনে নিযুক্ত প্রাপ্ত, সব জায়গাতে আওয়ামী লীগের লোক বসা, গাপটি মেরে আছে। এই হলো এদেরকে ইয়ে করার জন্য, মনের থেকে যেন মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়ার জন্য, তোমরা টেনশন করো না, আমরা কিন্তু প্ল্যান করে ফেলতে আসছি। আরেকটা হলো আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক মহল ভারত সহ, সেখানে তাদের প্রপাগান্ডা চলছে। বাংলাদেশের সংখ্যালঘু দেখলেন কিছুদিন আগে চৈতালি চক্রবর্তীরা কিভাবে প্রপাগান্ডা করলো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাংলাদেশের ব্যাপারে তোমরা হস্তক্ষেপ করো, এই জঙ্গি ইসলামিক জঙ্গিরা এসে যাচ্ছে। এই দুইটা কারণে ওরা কথা বলে, কোনো আশা টাশার কিচ্ছু নাই। আওয়ামী লীগের বড় বড় নেতারা আস্তে আস্তে ঢুকছে। হামাস আছে এখন, আবার বলে যে হামাস বাংলাদেশে ভরা, এবং এই ইসরায়েল, ভারত এবং আওয়ামী লীগ এই তিনটা এখন এক হয়েছে। এক হয়ে তারা বলতেছে বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশ জঙ্গি হয়ে গিয়েছে, এবং বাংলাদেশে এত হামাস এত হিজবুল্লাহ, মানে এটা আওয়ামী লীগ জানে, আমরা জানি না। এবং এই মঞ্জুরুল আলম পান্না, এই শোয়েব সালাউদ্দিন নামে একজন আছে, ভারতে আছে সম্ভবত লুকিয়ে, অনবরত যে ইংলিশে লেখে আর কি, দ্য ব্লিজ নামে একটা পত্রিকা, হ্যাঁ অনেকে আছে ইংলিশে বললে, ইংলিশে লিখলে মনে করে যে আসলে ঠিকই আছে যেহেতু ইংলিশে লিখছে। এখন এখন আমি বলি কি, যে আওয়ামী লীগ যদি আর একটা বার চান্স পায়, ক্যাপ্টেন মারুফ রাজু গতবার যেই ভুল করছে এই ভুল তারা আর করবে না। তারা এই দেশকে পুরোপুরি ভারতের কাছে তুলে দিয়ে, ভারতের 31তম অঙ্গরাজ্য হিসাবে তুলে দিয়ে, মুখ্যমন্ত্রী হিসাবে সে শপথ নিবে। আপনাকে একটা ইয়ে দেখে আওয়ামী লীগের একজন নেত্রী কি বলতেছে, আমি কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখি না, নৌবাহিনীরও নেই আর বিমান বাহিনীরও দেখি না। আমাদের যদি একটা প্রতিরক্ষা চুক্তি করে ফেলে, একটা সামরিক চুক্তি করে ফেলে, দ্যাটস এনাফ ফর আস। এই বার্ডেন থেকেও আমরা মুক্তি পাই, আর হলো যে ভারত আমাদের সুরক্ষা দেবে এবং আমাদের আর্থিকভাবে অনেকটাই সেভ হয়। এত বড় সেনাবাহিনীকে খাইয়ে পরিয়ে রাখা যে জাতির জন্য যে একটা বার্ডেন, প্লাস ওরা হলো বিট্রেয়ার। আমি বলবো আমাদের নেত্রী এত সহজ সরল, যে সেনাবাহিনী তার পুরো পরিবারকে হত্যা করেছে, তাদের তিনি কিভাবে ট্রাস্ট করেন? উল্টা শেখ হাসিনার আমলেই আরো অনেকগুলো নতুন ক্যান্টনমেন্ট হয়েছে। হ্যাঁ, সো আমি জানি না যে কিভাবে এই জিনিসটা বন্ধ করা যায়, বাট যেটা আপনি বলেছেন আমি এর সাথে 100% সহমত। আমার ধারণা নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের উচিত সেনাবাহিনী ডিসলভ করা, ওভারনাইট না গেলেও। আপনি চিন্তা করেন, আপনি যেটা শোনাচ্ছেন, এটা কোন বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে, ওই যে কেপ ভার্দের মতো দেশে যদি হয়, ছোট্ট দ্বীপ রাষ্ট্র, মানে 1 লাখ 2 লাখ মানুষ, তারাও যদি, তাদের লোক যদি বলে এটাকে দেশদ্রোহিতা এবং দেশের প্রতি বিশ্বাসঘাতকতা ধরা হবে, কিন্তু তারা তো অন্য দেশের প্রতি তাদের আনুগত্য, এটা তো তারা, এগুলা বলা তাদের জন্য কোনো ব্যাপার না। আর শেখ হাসিনা যে সে ক্যান্টনমেন্ট বানিয়েছেন, সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন তার টিকে থাকার জন্য, তা সে সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধ করার জন্য না। জিয়াউল হাসানদের মতো, জেনারেল আজিজদের মতো তাদেরকে যে ক্ষমতা রেখেছিলেন, তারা তাদের প্রধান কাজ ছিল বিরোধী দল মতকে এখন আবার দমন করা, আর কিছু না। এখন দেখেন সে বলতেছে যে সেনাবাহিনী বাদ দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে, ভারত আমাদেরকে নিরাপত্তা দিবে, মানে শিয়ালের কাছে মুরগি নিরাপত্তা চায়, এই গেল এক। আর দ্বিতীয় হচ্ছে, তারা ইদানিং আমি দেখলাম যে ইদানিং আওয়ামী লীগ জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে খুবই ক্ষিপ্ত। পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরাও ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ, বিশেষ করে তিনি হজ করে আসার পর একটু দাঁড়িয়ে রাখছে। এরপর থেকে মানে সবাই খুবই ক্ষিপ্ত, এবং আওয়ামী লীগ বলতেছে যে এই হচ্ছে পুরো কালপিট। এই যে বললো, এই যে মহিলাটা বললো, আওয়ামী লীগের নেত্রী, আমি জানি না কোন পর্যায়ের নেত্রী, যে বলছে এই সেনাবাহিনী বারে বারে আওয়ামী লীগকে ধোকা দেয়। আচ্ছা, এখন ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, 5ই আগস্ট জেনারেল ওয়াকারের অন্ততপক্ষে 1 লক্ষ মানুষকে হত্যা করা লাগতো যদি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হতো। সে কেনই কাজ করবে? এখন সেই কাজ করে নাই, এখন সে বিট্রেয়া, সে মির্জাফর। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। আমি জেনারেল ওয়াকারের ব্যাপারে দুটি কথা বলি। জেনারেল ওয়াকার, আমার আমি তাকে ট্রেনিং করানোর সৌভাগ্য হয়েছে, আমি তার কর্পোরাল ছিলাম। খুব শান্ত এবং খুব ধীর স্থির এবং খুব একজন আল্লাহ ভীরু লোক। সবসময় সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে জেনারেল মুস্তাফিজের মেয়ের সাথে তার বিয়ে হয় পারিবারিক ভাবেই, সেই কারণে শেখ হাসিনা আত্মীয় হয়ে গেছে। কিন্তু সে কখনোই জেনারেল জিয়াউল হাসান বা ওই যে মুজিবুল হক বা আজিজ তাদের মতো অতি উৎসাহী এই মানে আওয়ামী লীগের লোক সে কোনোদিন হয়নি, হতে পারবেও না। এবং 5ই আগস্টে সে যে ডিসিশনটা নিয়েছে, আমি মনে করি এটা ঐতিহাসিক ডিসিশন। এবং গত 2 বছরে সে যা করেছে, আপনি তো বললেন দাঁড়িয়ে রেখেছে, প্রধানমন্ত্রী জেনারেল, বাংলাদেশের সেনা প্রধান দাঁড়িয়ে রাখবে, এবং দাঁড়িয়ে রাখার কারণে অনেক অফিসার প্রমোশন পায়নি, দাঁড়িয়ে রাখার কারণে অনেককে নিবৃত্ত করা হয়েছে, এবং অনেক রেকর্ড আছে যে আল্লাহওয়ালা যদি হয় এদেরকে আওয়ামী লীগ পছন্দ করতো না, করা সম্ভব না। উনি যে গত সপ্তাহে 90 লং কোর্সের পাসিং আউট প্যারেড হলো বিএমএ তে, অনেকদিন হয়ে গেল, আমরা তো 11 লং কোর্স, আর ওয়াকাররা 13 লং কোর্স, 90 লং কোর্সের হলো। সেখানে তিনি ঘোষণা করেছেন যে নতুন ব্যাটালিয়ন হবে, ওখানে একটা ব্যাটালিয়ন আছে বিএমএ তে, 4টা কোম্পানি,
4 জন বীরশ্রেষ্ঠর নামে। এই আরেকটা ব্যাটালিয়ন করলো সেকেন্ড বাংলাদেশ, ওটা ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। ওইটার 4টা কোম্পানির নাম আমরা ইসলামের আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরম শ্রদ্ধেয় 4 খলিফার নামে কিন্তু এটা করা হয়েছে। এতে করে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে এমনিতে তো চায়নার ব্যাপারে, চায়না যাওয়ার ব্যাপারে তারা খুবই খুবই উদ্বিগ্ন, খুবই বিরক্ত। চায়নার সাথে কি হচ্ছে না হচ্ছে তারা নজর রাখছে, জয়সওয়াল বললেন। তো এইগুলো করার কারণে কিন্তু ওয়াকারের উপরে তারা খুব রাগ। আর শেখ হাসিনার একটা ব্যক্তিগত, এখানে একটু এক করি, জুলাইপন্থী কিছু লোকজনও বলেছে যে এটা উচিত হয়নি, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো সেই সেনাবাহিনীর ব্যাটালিয়নের কোম্পানির নাম হয়েছে ইসলামের 4 খলিফার নামে। বাংলাদেশ তো আসলে ইসলামিক কান্ট্রি না। এটা মানে জুলাইপন্থী অনেকে আসলে সমালোচনা করতেছে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এখন মিশন ভাই, হাসিনাকে বিদায় করার জন্য এখানে কিন্তু সব ধরনের লোক কিন্তু এসছে, মানে ফাসিস্ট ছাড়া। আপনার কিছু কমিউনিস্টও ছিল, কিছু আল্লাহ কথা বিশ্বাস করে না লোকও কিন্তু ছিল। তারা কিন্তু সব সময় কিন্তু সব জায়গাতে, যেটা হাসিনা নামলো জিয়া রহমান নামলো, দেশের জন্য ক্ষতিকর। কারণ আপনার ইমান যদি ঠিক না থাকে, আমি মনে করি আপনি যদি হিন্দু হন, আমার কথা আপনি হিন্দু, কিন্তু আপনি ধর্ম পালন করেন, আপনি হিন্দু ধর্মটা পালন করেন বা খ্রিস্টান আপনি ধর্ম পালন করেন, আপনার পক্ষে অনেক কিছু করা কঠিন। আপনি একটা সিস্টেমের মধ্যে থাকবেন, আপনার এথিক্স, আপনার যে ন্যায়পরায়ণতা, এটা কিন্তু আপনার সবসময় থাকবে। সব ধর্মতেই মানুষকে ভালো করতে বলে, কোন ধর্মে নাই যে মানুষকে মেরে ফেলো, মানুষকে চুরি করো, মানুষকে জখম করো। কোন জায়গায়, সব জায়গাতে বলেছে ভালো করো, কল্যাণ করো, হেল্প করো, বিভিন্ন ভাষায়। ইসলাম তো বলেছে, ইসলামই তো শান্তির ধর্ম, এটা শান্তির ধর্ম তো নাই। সেই কারণে তারা অনেক সময় তাদের কথাবার্তাগুলো ইসলামী, যারা ইসলামী পক্ষে তাদের সাথে কন্ট্রাডিক্ট করে, আবার দেখা যায় হাসিনাদের কথার সাথে মিলে যায়। এই জন্য এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, দুঃখ লাগে, দুঃখ পাওয়ার কিছু নাই, সবাইকেই লাগবে আমাদের। তবে ইসলামিক দেশ আমাদের না, কিন্তু আমাদের 92% মুসলমানের দেশ। আমরা এমন কিছু করতে পারবো না যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হয়। আজকে যদি শরিয়া আইন আমরা না করতাম, থাকতো, তাহলে কিন্তু শরিয়া আইন থাকলে কিন্তু বাংলাদেশের শরিয়া আইন থাকলে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আপনার কিন্তু হতো না। আমি অন্য একটা প্রসঙ্গে নিয়ে আসি, কথাটা আসলো যখন, কালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি ওই জুলাইয়ের মিটিংটা, আপনার বক্তৃতাটা শুনেছেন কিনা জানি না, আপনি শুনেছেন বক্তৃতাটা পুরোটা? না, এটা আপনি একটু শুনবেন। উনি কিছু কিছু কথা খুব সিগনিফিকেন্ট বলেছেন, আর কিছু কিছু কথা আবার আমরা একটু, যারা একটু মানে ন্যায়পরায়ণতা পছন্দ করি বা বিচার, দেখেন বিচার কিন্তু ইসলামের মধ্যে প্রাইম, কিন্তু কোনো অপরাধ করলে তার বিচার করতে হবে। ক্ষমা একমাত্র করতে পারবে যে ভুক্তভোগী, এছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। উনি বলেছেন, আমি যদি আজকে আমার মাকে জিজ্ঞাসা করতে পারতাম, আমার মা যদি বেঁচে থাকতেন, যে তুমি কি তোমার উপর যে অত্যাচার, অবিচার, অনাচার, যে বিষ প্রয়োগ সহ সবকিছু করা হয়েছে, সেগুলোর কি প্রতিশোধ নিতে চাও? আমার মা আমাকে কখনোই বলতেন না প্রতিশোধ নাও, আমার মা বলতেন যে তুমি সবাইকে নিয়ে এগিয়ে যাও। আমি ওনার এই কথার সাথে একমত। উনি ওনার মায়ের ব্যাপারে যখন বলেছেন, তখন তো এটা উনি আবেগকে চাপা দিয়ে বলেছেন। কিন্তু আপনি প্রতিশোধ এবং ন্যায় বিচার এক জিনিস না। আপনি প্রতিশোধ নিতে গিয়ে ন্যায় বিচার করলেন না, বা ন্যায় বিচার করতে গিয়ে আপনি প্রতিশোধ নিতে পারলেন না, সেটা কিন্তু এক না। আপনাকে তো বিচার করতে হবে, বিচার তো অবশ্যই করতে হবে। আপনি ক্ষমা করে দিতে পারবেন, একমাত্র পরিবার ক্ষমা করে দিতে পারে। ইভেন সৌদি আরবে শরিয়া আইনেও যদি কোনো হত্যা হয় এবং সেই পরিবারকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি এর ক্ষমা করবা নাকি এর শাস্তি চাও? পরিবার যদি বলে আমরা ক্ষমা করে দিলাম, তাহলে প্রেসিডেন্ট বলেন, ওই বাদশাহ বলেন, তার কোনো অধিকার নাই থাকে মানে মৃত্যুদণ্ড দেওয়ার। তো বাংলাদেশে তো এরকম ক্ষমা করার কোনো প্রশ্ন এখন আসেনি। এই কারণেই তো এই জিনিসটা, ওনার মেসেজটা খুব সুন্দর একটা মেসেজ, ভালো একটা মেসেজ। কিন্তু অনেক জুলাই যোদ্ধা, অনেক স্বজন হারানো, অনেক যাদের মারা গেছে, অনেকে পঙ্গু হয়েছে, তাদের জন্য এটা কষ্টকর। এটা এটা জিনিসটা মেনে নেওয়াটা কষ্টকর। যেন আমার কাছে কষ্টকর, আমি কোনোদিনও আমার বাবা মাকে আর পাবো না। আমি যে টাইমটা চলে গেছে 15-16 বছর পাবো না, এগুলো হারিয়ে ফেলেছি আমরা। আমার বাবা আমার কবরই খালি পেয়েছি। তো আমি কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না ব্যক্তিগতভাবে। কিন্তু যদি প্রশ্ন আসে যে সুবিচার করে তাদেরকে, যদি দোষী হয় তার শাস্তি দাও, যারা দোষী না তাদেরকে তুমি মুক্ত করে দাও, সেটা আমি একমত। এটি তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেতে হবে। তার মানে সবাই একমত থাকতে হবে। বিএনপি, জামাত, এনসিপি যারাই আছে বাংলাদেশের সরকারের, বাংলাদেশে রাজনীতি করছে, তারা যেন প্রত্যেকটা বিষয়ে একমত হয়। কারণ আমাদের মধ্যে যখন বিভেদ হবে, ওই যে আপনি বললেন, অনেক জুলাইরাও বলছে কেন খলিফার নামে করতে হবে, কেন বা ইসলামিক ইয়ে করতে হবে, কেন এই জায়গাতে কলমা লাগাতে হবে। আমি দুঃখ পেলাম, এই নীলুফার মনির মতো একজন মুসলমান জন্মসূত্রে, উনি একটা কথা প্রসঙ্গ আনলেন, উনি পছন্দ না করতে পারেন যে আজকাল দেখছি বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগ, আরবি লেখা ফ্ল্যাগ ওঠানো হচ্ছে। এরা কারা? আরবি লেখা কিন্তু এটা কালেমা। আপনি পছন্দ না করতে পারেন ফ্ল্যাগ ওঠানোটা, কিন্তু কালেমাকে তো আপনি খারাপ বলতে পারবেন না। আমার মনে হয় এই মহিলা অশিক্ষিত বটে, মানে লেখাপড়া খুবই কম মনে হয় মহিলা। আমি আসলে খুব দুঃখ পাই যে ওনাদেরকে বলার পরেও, দেখেন আপনি 7.62 রাইফেল, এটা সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল তিনি বলেছিলেন যে পুলিশের কাছে এই রাইফেল থাকার কথা না,
কিন্তু আমরা দেখেছি এইটা বাদ দিয়া আওয়ামী লীগ বলতেছে যে সাকত সাহেব বলেছেন পুলিশের কাছে রাইফেল নাই, অথচ ডেইলি স্টার সহ অনেক পত্রিকায় বারে বারে বলা হয়েছে যে 2022-23 সালে সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনে এগুলো পুলিশকে দেওয়া হয়েছে। বারে বারে বলেছে 7.62 স্নাইপার রাইফেল, স্নাইপার র্যাবের আছে, স্নাইপার পুলিশের আছে, স্নাইপার বিজিবির আছে, এই মহিলা বলে কারো স্নাইপার নাই। এই যে কথাগুলি উনি যা চাতে বলতে পারে ভাই, শুনে বাংলাদেশের সবাই ওনারা ক্ষমতাবান, কিন্তু ওনার কথার সাথে আওয়ামী লীগের কথা মিলে যাচ্ছে। তো আমাদের আওয়ামী লীগের বয়ান আপনার কাছে শুনতে চাই না, কারণ আওয়ামী লীগ বারবার এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা বারবার বলে পুলিশ হত্যা হয়েছে, এটা বিচার চাই, কিন্তু পুলিশ যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং জনরোষে পুলিশের প্রতি মানুষের, আমরা কোনো হত্যাই চাই না, কিন্তু মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন মানুষ যে একটাই মরে, মানলে একটাই মরে, একটাই পরে, আর বাকিগুলো আর পড়ে না, এই যে কথাটা কত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু এই আন্দোলনের একেবারে প্রাণ শক্তি এই কথা, যে গুলি করে মানুষকে থামানো যাচ্ছে না, তাদেরকে আপনি কি দিয়ে থামাবেন? তারা প্রতিবাদী যে আজকে যদি মারাও যায় সামনেই যাব। এই নীলুফার মনিরের মতো লোকরা, আমি জানি না ওনারা কি পেয়েছেন, টাকা পয়সায় কি জীবনে সবকিছু। আর বিএনপি তাকে বারবার, আমরা অন্তর্বর্তী সময় আমল থেকে উনি কয়েকটা বার বিতর্কিত কথা বলেছেন। কিছুদিন আগে ঈদের সময় উনি বলেছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, তারপরে তাকে ব্যবস্থা না নিয়ে তাকে প্রমোশন দিয়ে নারী এমপি করা হয়েছে। তো এখন আমরা কিন্তু এই ব্যাপারে কনফিউজড। তারেক রহমান উনি একটা কথা বলছেন, কিন্তু ওনার বাস্তবায়নে কিছু জিনিস দেখছি যে খোঁজা পাগলা টাগলাদের মতো লোকদেরকে এমপি বানানো থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমি খালেদা জিয়ার আমলে কিছু লোকে দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছে, খালেদা জিয়া ওনাকে কন্ট্রোল করতে পারেননি। এই লোকগুলি কিন্তু বিএনপিকে কোনো হেল্প করেনি। মোর্শেদ খান থেকে শুরু করে ওই আপনাদের মোসাদ্দেক আলী ফালু, তারপরে হারুনুর রশিদ মুন্নু, তাদের তো টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তারা বিএনপি কখনো বিএনপিকে হেল্প করেনি। এটা খালেদা জিয়া বলেই গেছেন, বিএনপি করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু আজকে বিএনপি করে না। তারা বলে যে আমরা অব্যাহতি নিয়েছি, 2টা টেলিভিশন চ্যানেল ফালুকে দেওয়া হয়েছিল, আরটিভি, এনটিভি। বিএনপির পক্ষে 15 বছর হাসিনার আমলে একটা বাক্য এই 2টা টেলিভিশন বলেনি। 15 বছর বেঙ্গল গ্রুপ কিনে নিয়েছে, আরটিভিতে বেঙ্গল গ্রুপ নিয়ে গেছে, বেঙ্গল গ্রুপের মালিক হচ্ছে আওয়ামী লীগের এমপি নোয়াখালীর। এইগুলি আসলে খুব দুঃখ লাগে। আমরা এখানে বলছি আমাদেরকে কেউ কিছু দিচ্ছে না ভাই, আমরা কারো কাছ থেকে কিছু চাইও না, পাইও না, দরকারও নাই। আমরা বিবেকের থেকে বলছি, আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ যেন আর এই অস্থিতিশীল অবস্থার মধ্যে না পড়ে। দেশের রাজনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল। বিএনপি ক্ষমতায়, জামাত বিরোধী দলে, এনসিপি বিরোধী দলে, উইন উইন সিচুয়েশন, একসাথে বসে কাজ করেন। চায়নায় গিয়ে, মালয়েশিয়ায় গিয়ে তারেক রহমান ভালো একটা সাড়া ফেলেছেন এবং ভালো একটা ডিরেকশনে যাচ্ছে বাংলাদেশ, এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার পজিশন কিন্তু আমরা যাচ্ছি। এর মধ্যে আমরা হিন্দু হিন্দু মুসলিম প্রবলেম, আবার বলছে আজকে একটা দেখলাম কে জানি বলেছে আওয়ামী লীগের কিনা এই যে স্নাইপার নাকি হিজবুত তাহরিরা নাকি স্নাইপার। দেখেন আপনি কোথায় ঘুরিয়ে নিচ্ছে কিন্তু জিনিসগুলোকে। জুলাই আন্দোলনটাকে অবমাননা করার জন্য, আন্ডারমাইন করার জন্য, এবং বিএনপির কিছু নেতা নেত্রী দায়ী আছে, তারা বলছে তাদেরকে নিবৃত্ত করা দরকার। এর বাইরে যারা বলছে কোথা থেকে হিজবুত তাহরির ঢুকে গেল এখানে আমি বুঝলাম না। হিজবুত তাহরির মানুষকে মেরে লাভটা কি? স্নাইপারে মানুষ মেরে লাভটা কি হিজবুত তাহরির? আর এটা তো আমার, এটা এগুলি স্মোকিং গান। মানে কথা ছেড়ে দাও, ইন্টারনেটে মানুষটা নিয়ে বিজি থাকুক, ইন দ্য মিন টাইম আমরা আমাদের কাজগুলো করি। এটা তেমন মনে। আওয়ামী লীগ কিন্তু অনলাইনে প্রচুর বিনিয়োগ করতেছে, তারা ফেসবুকে মিলিয়ন ডলার খরচ করতেছে শুধু প্রোপাগান্ডা চালানোর জন্য। আপনি অনেক টাকা এবং আমার চ্যানেলেও কিন্তু তারা রেজিস্টার করছে বাজে কমেন্ট করার জন্য। আপনি দেখবেন যে একটা পোস্ট দিলেই শুধু গালিগালাজ। আপনি ওগুলো কোনো প্রতিষ্ঠিত না, 2-1টা প্রতিষ্ঠিত, ওগুলো দেশের বাইরে, ভারতে পালায় আছে। এগুলো খুব অদ্ভুত টাইপের নাম টাম এগুলো, এবং খুব খারাপ। এবং ওরা, এবং একটা জিনিস খেয়াল করেন, আমাদের অনেক ভাইরা কিন্তু, মানে বিএনপি ভাইরা এটা না বুঝেই ফাঁদে পা দেয়। এই আওয়ামী লীগ তার একটা একটা তথ্য এস্টাবলিশ করতেছে যে এই জুলাইয়ের সঙ্গে কিন্তু বিএনপি জড়িত না। এই জুলাইটা মূলত এই জামাত এবং বর্তমান যে এনসিপি তখন ছিল বৈষম্য ছাত্র আন্দোলন, তাদেরই মাস্টার প্ল্যান, সঙ্গে ইউনূস ছিল। কাজেই এই জুলাইতে কিন্তু বিএনপি জড়িত না। কাজেই ভবিষ্যতে এই আমরা আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশে চলবো। এবং এই যে পান্না, দেখেন এই পান্নারে যখন ওই যে ইউনূস সাহেব জেলে নিয়েছে, আমি কিন্তু প্রতিবাদ করছি, হ্যাঁ, যে ঠিক হয় নাই। তো এই পান্না বলতেছে কি, যতই দোষ থাকুক আওয়ামী লীগ বিএনপির, যতই ত্রুটি থাকুক, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এই 2টা দলের থাকা অপরিহার্য। তাহলে সেখানে আওয়ামী লীগ বিএনপিকে একসঙ্গে তুলনা করছে যে আওয়ামী লীগ বিএনপি 2 দলেরই ত্রুটি আছে। তাহলে তুমি এই আওয়ামী লীগের জুলাইতে 1,500 মানুষের হত্যার সঙ্গে তুমি বিএনপির দোষ তুলনা করো। বিএনপি সেখানে, বিএনপি ক্ষমতা থাকতে কি করছে? শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে, এটা। এছাড়া বিএনপি কি করছে? বিএনপি কোন জায়গায় মানুষ মারছে? এই ধরনের লোকগুলো হচ্ছে বড় শত্রু। এখন আপনার কাছে যেটা প্রশ্ন হচ্ছে কি, যে ইদানিং আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্যের আগে সালাউদ্দিন আমাদের বক্তব্যটা শুনেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের কবর হয়ে গেছে দিল্লিতে।
এই সালাউদ্দিন সাহেব কি আসলে তার ইমেজকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন কিনা, বা এমনও হতে পারে যে নীলুফার মনি, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু তারা যেই আশা ভরসা নিয়ে সরকার গঠন করেছেন, সরকার গঠন করলে আমরা এইভাবে চলবো, তারেক রহমান আসলে দেরিতে হলেও সবাইকে স্টপ করে দিয়েছেন যে না তোমরা যেভাবে চাইবে হবে না, তখন এই কারণে তারা বয়ান চেঞ্জ করেছে। আমাকে আপনার কিছুদিন আগে গত সপ্তাহে এক টক শোতে দর্শক প্রশ্ন করেছিলেন যে বিএনপি এই যে ভারতের এগুলি যে বিভিন্ন রকমের হুমকি ধামকি তারা দিচ্ছে, দেশ নিয়ে নেবে, রংপুর অঞ্চল নিয়ে নেবে, চিটাং নিয়ে নেবে, বিএনপি কেন জবাব দিচ্ছে না? তখন আমি বলেছিলাম, কথাটা আবার বলছি, বিএনপি কথাটা জবাব চায় না তারেক রহমান গিয়ে, এবং চায় না তারেক রহমান যেসব কার্যকলাপ করেছেন, যেসব সমঝোতা কথাবার্তা হয়েছে এবং চায়নার সাথে যেভাবে তাকে মিশতে দেখা গেছে, এটাই হলো ভারতের জন্য খুব প্রকৃষ্ট জবাব আমি মনে করি। একইভাবে সালাউদ্দিন আহমেদ সহ যাদের নাম আপনি বললেন, যাদেরকে ভারতপন্থী হিসেবে মনে করা হয়, তাদেরও কিন্তু মুখটা বন্ধ এখন। এই যে সালাউদ্দিন সাহেব, আপনার মুখটা এখন বন্ধ কেন? খুব তো বলছিলেন আমার ম্যাডামের যে কথাটা, এই কথাটা আমি সবসময় বলি, এখন আপনার মুখটা বন্ধ কেন? তারেক রহমান চায়না থেকে আসার পরে আপনার কোনো আওয়াজ নাই, এবং আপনি এখন জনগণের পক্ষে, বাংলাদেশের জনগণের মনের কথা এতদিনে আপনি বলেছেন। এখন আপনি যদি এভাবে কাজ করেন, এভাবে যদি আপনি রাজনীতি করেন, আপনাকে কেউ আর কোনোদিন ভুয়া বলবে না, এটা আপনি শিওর থাকেন। দেশের জনগণের পক্ষে থাকেন। জনগণের পালস যদি না বুঝে যায়, যে ডাক্তার রোগী ধরে পালস বুঝে যদি চিকিৎসা দিতে না পারে, সেই ডাক্তারের কাছে কেউ যায় না, গেলে রোগী মারা যায়। তো আমাদের রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ আছেন, তারা জনগণের পালসটাকে ইগনোর করেন। তারা জিজিএফআই এর রিপোর্ট, এনএসআই রিপোর্ট, আর তাদের যে নিজস্ব লোক আছে তাদের রিপোর্টটাকে বেশি তারা ফলো করে, এবং তারা ভুলটা করে। সারাদিন আমি যে কথাগুলো বলেছেন, এটা আমরা পেয়েছি, এবং দিস ইজ সাপোজ টু বি, এটাই হওয়া উচিত ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে। আমাদের ব্যাখ্যা বিচার হবে। তবে তারেক রহমান সরকার গঠন করার পরে কিছুদিন কিন্তু চোখ রাখছে অনেকের উপরে, যে দেখি কি করে। এখন ব্যাপার হচ্ছে কি, গত 15 বছর ধরে একসঙ্গে রাজনীতি করছে তো, এবং এই যে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু এবং তারেক রহমান কেউই কিন্তু কারোর সঙ্গে আগে রাজনীতি করে নাই। বেগম জিয়া তো মারা গেল, তারপরে প্রথম তাকে প্রধানমন্ত্রী হলে। তারেক রহমানের নিজের অনেক কিছু বোঝার ছিল, অনেক কিছু ভাবার ছিল, এবং আমি শুনেছি যে তিনি আমির খসরুকেও থামিয়ে দিয়েছেন যে স্টপ, এখন পর্যন্ত যা হয়েছে স্টপ, ভবিষ্যতে এই ধরনের কোনো নিয়োগ দিয়েন না, যে যেগুলো দিচ্ছেন ঠিক আছে, বাট এগুলোর প্রতি মনিটর করেন। তো এই কারণেই হয়তোবা ওই যে অ্যাসালমকে আবার ফিরিয়ে আনবে, অ্যাসালমকে একটা স্পেস দিবে, আমার 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 মনে হয় এটা হবে না। কারণ না, আপনি আমির খসরুর কথাটা বললেন, আমির খসরুর কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই আমির খসরুর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি জানি না, তার একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু বিএনপির সাথে, দল হিসাবে বিএনপির সাথে চায়নার সম্পর্ক দীর্ঘদিনের জন্য খারাপ হয়ে গিয়েছে। সেই তাইওয়ান সেন্টার খোলা নিয়ে, উনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি ঢাকাতে তাইওয়ান সেন্টার খুলেছিলেন। চায়না কিন্তু তাইওয়ানের ব্যাপারে খুব সেন্সিটিভ। ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন চায়নার ব্যাপারে কোনো কথা বলে, চায়না কিন্তু এটা কিন্তু পছন্দ করে না এবং খুব বিরক্ত হয় এবং এটাকে প্রতিবাদ করে। তো কি হিসাবে বিএনপি, জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি চায়নার সাথে ভালো সম্পর্ক, চাইনিজরা জিয়াউর রহমানকে পছন্দ করতেন, ইভেন নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, প্রত্যেকটা এই দেশগুলি, কারণ তার যে নীতি ছিল ওগুলো পছন্দ করতো তারা। সেই চায়না থেকে আমরা দূরে সরে গেলাম, এবং চায়না আমাদেরকে কোনো হেল্প করলো না গত 15 বছর। আমরা দেখেছি সোনার নৌকা টোকা চায়না শেখ হাসিনাকে দিয়েছে। অবশ্যই চাইনিজরা ব্যবসায়ী জাতি, চায়না ব্যবসা করতে চায়, ইউনাইটেড স্টেটস প্রভাব দেখাতে চায়, চায়না বিজনেস করতে চায় সব জায়গাতে। ওরা ওদের ওদের উদ্দেশ্য বিজনেস করা। ওদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে, ওয়ার্ল্ডের সব টাকা ওদের কাছে এখন। আমেরিকা ওদের কাছে অনেক টাকা দেয় না, সবাই ওদের কাছে দেয় না। সেই চায়নার সাথে বিএনপি সম্পর্ক ভালো হওয়া খুব জরুরি। প্লাস চায়না নিউক্লিয়ার পাওয়ার, চায়না আমাদেরকে সবসময় সমর্থন দিয়ে গেছে, দেবে। চায়নার সাথে আমাদের বন্ধুত্ব খুব দরকার। এই আমির খসরু থেকে শুরু করে যারা আছে, চায়নার সাথে যেই প্রজেক্ট গুলো আমাদের এখন হাতে আছে, হবে বলে শুনছি, তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে আরো অনেক কিছু করিডোর, যেটা চায়না হয়ে গংমিং হয়ে যে মায়ানমার হয়ে বাংলাদেশে আসবে, এগুলো যদি বাস্তবায়িত হয় বা এগুলো প্রজেক্ট হাতে আসে এবং কাজ শুরু হয়, আমির খসরু সে অর্থ পরিকল্পনা মন্ত্রীও থাকবে না, আপনি শিওর থাকেন। না, এখানে দেখেন আলটিমেটলি আউট হয়ে যাবে, থাকবে না। ভারতে মানুষ চিকিৎসার জন্য কেন যায়? যায় এই কারণে যে সড়ক পথে যায়, কম খরচে চলে আসতে পারে, আমাদের চিকিৎসা ব্যবস্থা যেহেতু এরকম না। এখন যদি মিয়ানমারের ভিতর দিয়ে চীনের কুনমিং এ আমরা 15-16 ঘন্টায় পৌঁছে যাই, তাহলে কিন্তু সবাই চীনমুখী হবে, কেউ আর ভারতমুখী হবে না। না, হবে না কোনোদিন। ভারতে এই যে আপনার একটা কথা মনে করিয়ে দিলেন, এই যে তারেক রহমান যখন চায়না আর মালয়েশিয়া ভ্রমণ সফর করছেন, খুব শর্ট টাইমে অনেকগুলো জায়গাতে উনি ট্রেনে করে গেছেন, ট্রেনটা দেখার জন্য গেছেন। এই বুলেট ট্রেনটা দেখার খুব ওনার ইচ্ছা ছিল, যেটা উনি বাংলাদেশে করতে চান, ওনার স্বপ্ন আছে, ভবিষ্যতে হয়তো করার চেষ্টা করবেন। এই সময়ে ঢাকাতে এই ভদ্রলোক এখানে এসে, দীনেশ ত্রিবেদী এসে গেছে 2 সপ্তাহ আগে, সে কোনো কিছু সে রাষ্ট্রপতির কাছে সে পরিচয়পত্র দেয় না। তারেক রহমান যখন মালয়েশিয়া গেল, তখন সে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিল। দেওয়ার পরে সে তারেক রহমান যখন চায়না বেইজিং এ মিটিং করছেন,
শি জিনপিং এর সাথে, তখন ইনি এখানে সাংবাদিক সম্মেলন করে বলছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যুগান্তকারী হবে, আমরা ভিসা খুলে দিলাম। আরে মানে ভিসা তোলে দিতে বন্ধ করতে বলেছে কে, খুলতে বলেছে কে তোদেরকে? তোদের ভিসা চায় কে? আমরা তো বন্ধ করলি কেন তুই? না, ওই লম্বা লাইন দেখে ভারত যে আওয়ামী লীগের কত বড় মদতদার ছিল এবং আওয়ামী লীগ যে ভারতের কত বড় চামচা ছিল তার প্রুফ তো তারাই করে দিয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছো, তৎক্ষণাৎ বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তুমি অলমোস্ট বন্ধ করে দিয়ে ভিসা বন্ধ করে দিয়েছো। তার মানে কি বাংলাদেশিরা আওয়ামী লীগের পক্ষে থাকলে তোমার ভিসা রাখবা, এখন তোমাকে ভিসা দিতে কে বলেছে? আমি আশা করব বাংলাদেশের জনগণ যারা দেশকে ভালোবাসে তারা যেন ভারতে না যায়। লজ্জা শরম থাকলে ভারতের একটা বিজেপির এক নেতার বক্তব্য শুনেছেন আপনি? তার বক্তব্য কি আপনি শুনেছেন? কি বলেছে উনি? ওপেন মিডিয়ার মধ্যে যেই কথা বলেছে আপনি শিউরে উঠবেন। এরপরে যদি বাংলাদেশের লোকজন ভারতে যায় এবং ইয়েতে করে আপনার ভারতের ইয়েতে, আমি আপনাকে দেখাচ্ছি। একজন বলেছেন যে বাংলাদেশে কিছু নাই, মানে আমাদের এখান থেকে এই কথাটা কি বলেছেন, এই কথাটা শুনিয়ে দিই আপনাকে। ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। বহু রোগী কলকাতায় আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য, ওখানে ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা। আমরা চাই পশ্চিমবাংলার সঙ্গে ব্যবসা বাড়ুক, আমাদেরও লাভ, ওদেরও লাভ। ওদের কলকারখানা নেই, আমাদের ব্যবসায়ীরা ওখানে সব পৌঁছে দেন। চাল ডাল তেল নুন কাপড় থেকে আরম্ভ করে ফল সার সবই যায়। বহু কোটি কোটি টাকা ওখানে ফেঁসে আছে বহু ব্যবসায়ীরা আমাদের এখানে। আবার ব্যবসা চালু হোক, তাদেরও লাভ হবে, ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক, এটা আমরা চাই। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে। তাহলে ভিসা চালু হওয়ার পর কলকাতা ব্যবসায়ীরা মিষ্টি মুখ করে কেন? এই তো এখন আপনি ও তো মূর্খ, ও তো গন্ড মূর্খ ভাই। এই ধরনের বক্তব্য শোনার পরে কোন আত্মমর্যাদাশীল যাদের বিন্দু মাত্র আত্মসম্মান বোধ আছে কোন বাংলাদেশী, যত জরুরি কাজ হোক ভারতে যাওয়া উচিত না। পাকিস্তানে যান চিকিৎসার জন্য, মালয়েশিয়া যান, পাকিস্তান অত্যন্ত সস্তা, আমাদের চেয়ে অনেক সস্তা, কারণ ডলার হিসেবে আমাদের অর্ধেক পাকিস্তানের টাকা। সেই হিসাবে আপনি এখানে 1 টাকা, পাকিস্তানে 2 টাকা। আমি আপনাকে অনুরোধ করবো আপনারা এইসব দেশে যান, চায়নায় যান। পাকিস্তানে তো ভাষা সম্পর্ক সমস্যা নাই, সাংস্কৃতিক সমস্যা নাই, খাওয়ার সমস্যা নাই, হালাল। ইমরান খানের যে মায়ের নামে যে হসপিটাল, শকত খানম ক্যান্সার ইনস্টিটিউট, 2টা হসপিটাল, তার বিশাল হসপিটাল এবং ফ্রি চিকিৎসা। আমি অনুরোধ করবো বাংলাদেশের জনগণকে এইসব জায়গায় যান, ভারতে যাবেন না। রাস্তাঘাটে পায়খানা দেখতে আর এইসব কথাবার্তা শুনতে, এইসব আজে বাজে কথা আমাদেরকে অপমান করে, আমাদের সব জায়গাতে অপমান করে, আমাদেরকে ছোট মনে করে, দাদাগিরি করে। আরেকজন বলছে ওই যে বাংলাদেশের যে লোকগুলি আবার ভারতের দালাল আছে, সেনাবাহিনীর দরকার নেই ইত্যাদি। তাদের আত্মমর্যাদা নিয়ে আপনারা যাবেন না এবং ভারতের পণ্য আমাদের বাংলাদেশ থেকে কেনা উচিত না, অন্য জায়গা থেকে ইম্পোর্ট করা উচিত আমি মনে করি, শুধুমাত্র তাদের আচরণের জন্য। আমি ভারত বিরোধী এই কারণে না যে ভারতকে আমি পছন্দ করি না, তাদের নামের জন্যই, তাদের কর্মকাণ্ডের জন্য। আগে ছিল ভারতের সরকার, এখন হয়ে গেছে ভারতের জনগণ। পশ্চিমবাংলায় আপনারা দেখলেন না 90 লক্ষ মুসলিম ভোটারকে অবৈধ ঘোষণা করে তারা মোটামুটি হাসিনা স্টাইলে মমতা ব্যানার্জিকে হারাতেই হবে, বিজেপিকে আসতেই হবে। তো এটা যদি ভারতের গণতন্ত্রের নমুনা হয়, তারা অন্য দেশের গণতন্ত্রের কথা বলে কোন ইয়েতে? আর এখন তো আমেরিকার সাথে সম্পর্ক ভালো না, জানেন। আমেরিকা তো এখন ভারতের উপরে খুব বিরক্ত, তারা বলেই দিয়েছে। আমেরিকার সঙ্গে ভারতের একটা মিনিমাম সম্পর্ক আছে, অতটা বেশি নাই। আগে ছিল ইন্দো প্যাসিফিক, এখন শুধু প্যাসিফিক, ইন্দো টিন্দো বাদ দিয়ে দিছে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মিটিং হচ্ছে, শি জিনপিং এর, ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছেন, সেখানে তারা আসলে ব্যবধানটা কমিয়ে আনতেছেন। এখন আর আসলে ভারতের এরকম কোনো প্রয়োজন নেই। বাট ভারত আসলে এখন চেষ্টা করতেছে জাপানকে উত্তেজিত করার জন্য, যে দেখো বাংলাদেশ কিন্তু চীনের সঙ্গে যাইতেছে, এরকম ভারতের সমুদ্র করে যাচ্ছে। আপনি শুনেছেন নিশ্চয়ই গত পরশু দিন রণধীর জয়সওয়াল, ভারতের যে তিনি বলেছেন যে আমরা খুব নিবিড় ভাবে লক্ষ্য করতেছি। তো লক্ষ্য করে নিবিড় ভাবে লক্ষ্য করেন, সুবিধা নেই। মূর্তি, আমি এই প্রসঙ্গে একটা ছোট জিনিস আমি বলতে চাই। এই আপনারা সেই 71, 69, 70 সাল থেকেই চায়নার সাথে আমেরিকার যে রিলেশনটা সবসময় স্টেল ছিল, খারাপ ছিল, সেটাকে কিন্তু পাকিস্তান কিন্তু তৎকালীন এটাকে মিডিয়েট করেছে। এবং তার ফলশ্রুতিতে বোধহয় 70 সালে বা 71 সালে প্রথম ভারতের আমেরিকার ফরেন মিনিস্টার কিসিঞ্জার উনি কিন্তু চায়না গিয়েছেন। যে পিং পং রাজনীতি আপনারা শুনেছেন এটা নিশ্চয়ই। তো বাংলাদেশের সামনে এখন একটা সুবর্ণ সুযোগ এসেছে, যেহেতু বাংলাদেশে আমেরিকার সাথেও ভালো সম্পর্ক এবং চায়নার সাথে এখন সম্পর্ক খুব ভালো হচ্ছে। বাংলাদেশ মিডলে থেকে এই 2টা দেশের সম্পর্ক যদি একটা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারে, যেটা পাকিস্তান দীর্ঘদিন করেছে এবং তারা কিন্তু ফল পেয়েছে। এর জন্য তাদের নিউক্লিয়ার পাওয়ারও এসেছে, তাদের অনেক বিদেশি সাহায্য এসেছে, সবকিছু কিন্তু তারা পেয়েছে। আমরা কিন্তু এটা ফলো করতে পারি, ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের বুদ্ধি তো কম না। আমাদের ভালো ভালো স্ট্র্যাটেজিস্ট আছেন, ভালো ভালো লোক আছেন যারা এগুলো করতে পারেন। আমি মনে করি আমাদের সরকার, যে সরকার থাকবে এখন, যে সরকার আছে, তারা যেন এই বিষয়টা নজর দেন। ছোট দেশ হলেই আমরা আমাদের কথা কেউ শুনবে না, এটা ঠিক না। যেহেতু আমাদের পাশের ভারতের একটা বদনাম আছে, তারা দাদাগিরি করতে চায়, প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে তাদের সমস্যা, তারা সবকিছু আমাদের ন্যায্য দাবিগুলোকে মেনে নেয় না। সেই জন্য আমাদের কোনো উপায় না দেখে ইউনাইটেড স্টেটস এবং চায়না দুটোর সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, আমাদের জন্য সবচেয়ে ভালো। আমি মনে করি ভারতকে
ঠেকানোর জন্য। এখন অনেকেই বলতেছে, মানে আমি তো আসলে আপনিও শুনেন আমিও শুনি, আমরা কিন্তু অনেকের টক শো শুনি, আমরা নিজেরাও করি টক শো শুনি, মানে অনেকেই বলতেছেন যে চীন যে দুটো জিনিস চায় মোটা দাগে, একটা হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত, যেটা আপনি নিজেই বললেন কুনমিং থেকে একদম টেকনাফ পর্যন্ত, আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে তিস্তা প্রকল্প, এবং এই দুইটাই কিন্তু মানে ভারতীয়রা মনে করে যে হাইলি সেন্সিটিভ, এবং তারা যে কোনো মূল্যে তারা যে কোনো ভাবে চেষ্টা করবে এটা বন্ধ করার জন্য। এর কারণ হচ্ছে আমরা কিন্তু ভারত থেকে প্রচুর পণ্য এখনো কিনি, নিশ্চয় আমাদের কাঁচামালগুলো কিনি, আমাদের ওই যে বিভিন্ন পণ্যগুলো কিনি, খাবার দাবার কিনি, শস্য কিনি, যেটা ভারত থেকে সরাসরি একদম ট্রাকে চলে আসে, কামরান বাজার, কোনো গোডাউন খরচ লাগে না, অনেক কম খরচে। যদি চীন থেকে একই ফ্যাসিলিটি হয় যে একদম দিনে দিন চলে আসো, তাহলে এটা ভারতের জন্য খারাপ। আর তিস্তা প্রকল্প যেখানে ওই যে চিকেন নেকের কাছে, তো এগুলো ভারত আসলে অবশ্যই চাইবে বাধা দিতে, কিন্তু সেক্ষেত্রে কি আসলে ভারত ওই পজিশনে আছে যে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে বন্ধ করতে পারবে? না না, চাপ দিয়ে বন্ধ করার পজিশন, এটা 2-3 সপ্তাহ আগে বললো একটু বিশ্বাস করতাম, শঙ্কা করতাম, এখন আর বিশ্বাস করি না। ভারতকে যেটা করতে হবে, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হবে যদি বন্ধু হিসাবে চালা চায়। আমি কিন্তু একটা ইন্টারেস্টিং কথা, আমি কিন্তু ভারত এবং পাকিস্তান দুই দেশে গিয়েছি, আল্লাহ আমার সুযোগ দিয়েছে। আমি দুই দেশের মানুষের জনগণের কথা বলছি, আমি সরকারের কথা বলবো না, সরকার পরিবর্তন হয়, জনগণের মনস্তাত্ত্বিক ব্যবহারটা যা দেখেছি দুইটা দেশে সম্পূর্ণ বিপরীত। আমি ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আমি যে ওয়েলকামিংটা মনে করেছিলাম তারা করবে, আমাদের দেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী, তারা আমাদেরকে এখনো মনে করে আমরা অকৃতজ্ঞ, এবং আমরা তাদের সঠিক, আমি বলছি 20-25 বছর আগের কথা, সঠিক তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, আমাদেরকে তারা মুক্তিযুদ্ধে এত লোক হেল্প করেছে, আমরা নাকি তাদেরকে অকৃতজ্ঞ। এবং পাকিস্তানে যেখানে আমাদেরকে বলা হয়েছে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে এরা শত্রু রাষ্ট্র, সেখানে আমি যেখানে গিয়েছি, সেটা হোক করাচি